আজকে যেটা পড়াবো সেটা হলো ড্রসোফিলার সেক্স ডিটারমিনেশন বা ড্রসোফিলার লিঙ্গ নির্ধারণ। ড্রসোফিলা হলো একটা মাছি, যেটাকে আমরা ফ্রুট ফ্লাই বলি, এবং এগুলো ফলে যে ধরনের মাছি বসে বড় বড় তাদেরকে ড্রসোফিলা বলা হয়। এবং যদি বলি যে এদের সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ কিভাবে হয়, তাহলে পুরুষ আর স্ত্রী ড্রসোফিলার মোট 8টা করে ক্রোমোজোম থাকে। আর তার মধ্যে জেনারেলি যে 8টা করে ক্রোমোজোম থাকে তার মানে কি 4 পেয়ার্স ইন ইচ। মেলের মধ্যে 4টে পেয়ার, আর ফিমেলের মধ্যে 4টে পেয়ার, আর মেলের মধ্যে 4টে পেয়ার। তো এই 4টে পেয়ারের মধ্যে জেনারেলি 3 জোড়া হয় অটোজোম, আর 1 জোড়া হয় সেক্স ক্রোমোজোম। আর এই সেক্স ক্রোমোজোমগুলো হলো XX। আর ক্রোমোজোমের আরও যেটা বলার দরকার যে ওদের জেনারেলি ওদের যে ড্রসোফিলার যে লিঙ্গ নির্ধারণ হয় আমাদের মতোই ওদের XY ক্রোমোজোম থাকে। তো ড্রসোফিলার ক্ষেত্রে XX ক্রোমোজোম হলে সে হয় স্ত্রী, আর অন্যদিকে XY ক্রোমোজোম থাকলে সে হয় পুরুষ। এবং এখানে লক্ষণীয় জিনিস যে এই Y ক্রোমোজোমটা কিন্তু পুরুষের জন্য দায়ী নয়, সেই কারণে X0 যদি কারোর ক্রোমোজোম নাম্বার হয় সেও কিন্তু পুরুষই হবে। তাহলে Y ক্রোমোজোমটা কি কাজে লাগে? Y ক্রোমোজোমটা শুধুমাত্র পুরুষদের ফার্টিলিটির কাজে লাগে। ফার্টিলিটি মানে হলো যে সেই মেয়েটা স্ত্রীর ড্রসোফিলাকে নিষিক্ত করে সেখান থেকে বাচ্চা জন্ম দিতে পারবে কিনা সেটা ডিপেন্ড করছে Y ক্রোমোজোম থাকছে কি নেই। যদি Y ক্রোমোজোম থাকে সেই পুরুষটা তাহলে বাচ্চা জন্ম দিতে পারে, এবং Y ক্রোমোজোম না থাকলে সে পুরুষই হবে, বাট হি ইজ ইনফার্টাইল ইন নেচার। আচ্ছা, এটা হলো জেনেটিক ডিটারমিনেশন অফ সেক্স। এবার এই যে সেক্স ডিটারমিনেশন এর উপর ডিপেন্ড করে ড্রসোফিলাতে একটা থিওরি এসেছে, যে থিওরিটার নাম হলো জেনিক ব্যালেন্স থিওরি। এই জেনিক ব্যালেন্স থিওরিটা কি জিনিস? এই জেনিক ব্যালেন্স থিওরি সম্বন্ধে বলতে গেলে আমাকে একটু বলতে হয় যে ব্রিজেসের জেনিক ব্যালেন্স থিওরি, ব্রিজেস বলে সায়েন্টিস্ট 1922 খ্রিস্টাব্দে ড্রসোফিলার সেক্স ডিটারমিনেশন সম্বন্ধে প্রথমে একটা হাইপোথেসিস সামনে আনেন, এবং সেটা সম্বন্ধে তিনি বলতে গেলে বলেন যে অটোজোম ভার্সেস সেক্স ক্রোমোজোম, এই যে রেশিও বা এই দুটোর অনুপাতের উপর ভিত্তি করে ড্রসোফিলাতে সেক্স ডিটারমিনেশন করা হয়, এবং যেটাকে বলা হয় জেনিক ব্যালেন্স থিওরি। এবং এইটা বলতে গিয়ে উনি কয়েকটা জিনিস সামনে নিয়ে আসেন। যেমন উনি বলতে চাইছেন যে এক্স ক্রোমোজোম আর অটোজোম এরকমভাবে যদি থাকে তাহলে জেনিক ব্যালেন্স থিওরি অনুযায়ী কীরকমভাবে, মানে এক্স ক্রোমোজোম বাই অটোজোম করলে যা বেরোবে সেই সংখ্যাটার ওপর কিন্তু সেক্স ডিটারমাইন্ড হবে, সেক্স অফ ড্রসোফিলা। এবং এইভাবে দেখাতে গিয়ে উনি একটা চার্ট আমাদের সামনে তুলে ধরেন, এবং সেই চার্ট অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে, মুছে দিলাম এটা, যে ধরে নিই এক্স ক্রোমোজোম বাই এ বা অটোজোম। কারোর যদি এক্স ক্রোমোজোম সংখ্যা 3 হয়
আর অটোজোমের সংখ্যা হয় 2, তাহলে তার X:A রেশিও কত হবে? X:A রেশিও হবে 1.5। এবং তার লিঙ্গ তখন কি হবে? তার লিঙ্গ হবে এটাকে আমরা বলবো মেটা ফিমেল। আচ্ছা, যদি অটোজোমের সংখ্যা হয়, এই যে এক্স ক্রোমোজোম বাই অটোজোম এটা গেল, সেরকম ভাবে আমরা যদি এক্স ক্রোমোজোম বাই অটোজোম করে যদি এক্স সমান সমান হয় 2 আর অটোজোম সমান সমান হয় 1.0, তাহলে কত হচ্ছে দেখ, তাহলে হচ্ছে 1 এখানে গিয়ে, এবং 1 মানে সে হবে সাধারণ একটা স্ত্রী মাছি। ঠিক একইভাবে যদি এই সংখ্যাটা যদি এক্স ক্রোমোজোম হয় 3টে আর অটোজোম হয় ধরে নিই না উল্টো, ধরে নিই এক্স ক্রোমোজোম হয় 2টো আর অটোজোম হয় 3টে, তাহলে রেশিও হবে 0.67 এবং এটা হয়ে যাবে তখন ইন্টারসেক্স। ঠিক একইভাবে এক্স ক্রোমোজোম যদি হয় 1 আর ওয়াই ক্রোমোজোম যদি হয়, এই অটোজোম যদি হয় 2, তাহলে হবে 0.5, এ হবে সাধারণ পুরুষ। ঠিক একইভাবে যদি এক্স ক্রোমোজোম বাই অটোজোমের রেশিও, এক্স ক্রোমোজোম যদি হয় 1 আর অটোজোম যদি হয় 3, তাহলে এর অনুপাতটা হয়ে যাবে 0.33, যেটাকে বলা হয় মেটা মেল। এবং এর উপর ডিপেন্ড করে তিনি কয়েকটা থিওরি দেন, এবং সেই থিওরি অনুযায়ী আমাদের যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে X/A রেশিও যদি হয় 1, সে হবে গিয়ে ফিমেল। X/A রেশিও যদি হয় 0.5, সে হবে মেল। X/A রেশিও যদি হয় 0.5 থেকে 1 এর মধ্যে, সে হবে ইন্টারসেক্স, মানে না মেল না ফিমেল। এবং আর যদি হয় যে এখানে আর জায়গা নেই, আমি এখানটা মুছে দিচ্ছি এই কলামটা, সেরকম ভাবে X/A রেশিও যদি হয়, আচ্ছা ইন্টারসেক্স হলো, আচ্ছা 0 থেকে 0.5 এর মানে গ্রেটার দেন 0, কিন্তু যদি লেস দেন 0.5, গ্রেটার দেন 0 আর লেস দেন 0.5 হলে সে হবে মেটা মেল। মেল হবে, কিন্তু সেটা হবে মেটা মেল। এবং এই রেশিওটা যদি 0 গ্রেটার দেন 0.5 এবং গ্রেটার দেন 0.5 না, গ্রেটার দেন 1, এবং যদি হয় যে গ্রেটার দেন 1 বলবো না, হ্যাঁ গ্রেটার দেন 1 যদি হয়, তাহলে সেটাকে আমি বলবো মেটা ফিমেল। এই হলো থিওরি, এবং এই থিওরি ব্রিজেস প্রথম এনেছিলেন, এবং তিনি বলেছিলেন যে এইভাবেই ড্রসোফিলার সেক্স ডিটারমিনেশন হয়, যেখানে এক্স ক্রোমোজোমের সঙ্গে অটোজোমের রেশিওটা ঠিক করে যে সেক্সটা ডিটারমাইন্ড হয়ে কি হবে। সেরকমভাবে জেনারেলি ইন্টারসেক্স আসে। ইন্টারসেক্স কাকে বলছি? যখন রেশিও 0.5 থেকে 1 এর মধ্যে হচ্ছে এবং এরা পুরুষ আর স্ত্রী ড্রসোফিলার মাঝামাঝি বৈশিষ্ট্যযুক্ত হয়। আচ্ছা, আর একটা হয় সুপার ফিমেল বা মেটা ফিমেল, যেটা বললাম 1 এর থেকে রেশিও বেশি হয়। সুপার ফিমেল বা মেটা ফিমেলরাও কিন্তু ইনফার্টাইল, দে বোথ আর ইনফার্টাইল ইন নেচার। ইনফার্টাইল মানে তারা কিন্তু জন্ম দিতে পারে না বা রিপ্রোডাক্টিভলি আনক্যাপাবল হয়। আর যেটা আছে সেটা হলো যে এই মেটা মেল, মানে 0.5 এর থেকে কম রেশিও হলে সেটাকে আমরা মেটা মেল বলবো, 1 হলে ফিমেল, 0.5 হলে মেল। এটা হলো ড্রসোফিলার সেক্স ডিটারমিনেশন থিওরি, যেটা ব্রিজেস আমাদের বলেছিলেন। তো তোদের পরীক্ষাতে অনেক সময় এইভাবে দিতে পারে যে
বললো যে একটা ড্রসোফিলাতে ধরে নিই যে 3টি অটোজোম আছে ও 4টি এক্স ক্রোমোজোম আছে, তো একটু ভালো ভাষায় দিল। তাহলে ড্রসোফিলাটির লিঙ্গ নির্ধারণ করো। তাহলে সেক্ষেত্রে কি বলবো, সেক্ষেত্রে 4টে এক্স ক্রোমোজোম, তাহলে আমি প্রথমে X/A রেশিও করবো। 4টে এক্স ক্রোমোজোম আছে আর 3টে অটোজোম আছে, 3/4। এরকম, তার মানে রেশিওটা 1-এর থেকে বেশি, তাহলে এটা হয়ে গেল মেটা ফিমেল। পরীক্ষায় যদি এই ধরনের কোশ্চেন আসে 3 মার্কস দিতে পারে, তাহলে কিন্তু খুব ইজি, তোরা এটাই অ্যাটেন্ড করবি, সুন্দর করে লিখবি যে ড্রসোফিলাতে 4টে এক্স ক্রোমোজোম প্রেজেন্ট আছে, 3টে অটোজোম প্রেজেন্ট আছে, এবং তাহলে সেইটার লিঙ্গ হবে বলে এটা দেখিয়ে রেশিও করে বলবি যে যেহেতু ড্রসোফিলাটির রেশিও মানে X/A রেশিও গ্রেটার দ্যান 1, তাই এটি একটি মেটা ফিমেল হবে এবং যে রিপ্রোডাক্টিভলি আনক্যাপাবল হবে। আচ্ছা, ড্রসোফিলার লিঙ্গ নির্ধারণে কিন্তু সেই জন্য ওয়াইয়ের কোনো রকম ভূমিকা নেই। ওয়াই ক্রোমোজোম কিন্তু পুরুষ লিঙ্গ নির্ধারণ করে না, শুধুমাত্র পুরুষদের উর্বরতার জন্য ওয়াই ক্রোমোজোম গুরুত্বপূর্ণ হয়। আচ্ছা, ড্রসোফিলার লিঙ্গ নির্ধারণ এতটুকুই, তোদের শুধু অ্যাকর্ডিং টু ব্রিজেস জেনিক থিওরি অনুযায়ী ড্রসোফিলার লিঙ্গ নির্ধারণ আছে। তবুও আমি আর একটা জিনিস একটু বলবো যে সেক্স ডিটারমিনেশন জেনেটিক্যালি কিভাবে হয়। তো ড্রসোফিলার বডিতে একটা জিন পাওয়া যায়, সেটার নাম হলো এসএক্সএল জিন, এবং এই জিনটা এক মানে স্ত্রী বডিতে প্রেজেন্ট থাকে, মানে যারা ফিমেল হয় সেই ফিমেলে প্রেজেন্ট থাকে এসএক্সএল জিন, আর এসএক্সএল যদি প্রেজেন্ট থাকে সে হয় ফিমেল, আর এসএক্সএল যদি অ্যাবসেন্ট থাকে সে হয় মেল। এবং এসএক্সএল প্রেজেন্ট থাকলে এসএক্সএল এর সাথে আরও কিছু জিন থাকে, যেমন এসএক্সএল জিন, ট্রা জিন এবং ডিএসএক্স জিন, এই 3টে মিলিয়ে তৈরি করে ফিমেল। কিন্তু যদি এসএক্সএল প্রেজেন্ট না থাকে তাহলে কিন্তু ট্রাও প্রেজেন্ট থাকবে না, এবং এই দুটো যদি অ্যাবসেন্ট থাকে তাহলে শুধু ডিএসএক্স যেটা থাকে সেটা গিয়ে তৈরি করবে মেল। এটা হলো ড্রসোফিলার লিঙ্গ নির্ধারণ, যেটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড হয়, এবং এটা আরও ডিটেলে আছে যে কিভাবে। এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে স্প্লাইসিং, মানে একটা নাম আছে যার নাম দেখবি স্প্লাইসিং। স্প্লাইসিং তোরা জেনেটিক্সে পড়েছিস, আমি জানি না আগে পড়েছিস কিনা, ওটা একটা টার্ম পাবি অল্টারনেটিভ স্প্লাইসিং। অল্টারনেটিভ স্প্লাইসিং দিয়ে, অল্টারনেটিভ স্প্লাইসিং ঘটনাটা দিয়ে ড্রসোফিলার জেনেটিক্যালি সেক্স ডিটারমিনেশন করা হয়। আচ্ছা, এটা ছাড়াও আর একটা জিনিস আমাদের জানা দরকার যে ডোজেস কম্পেনসেশন থিওরি। সরি, তাতে কালি নেই। যেটার এটাকে ডোজেস কম্পেনসেশনই বলে, বাংলাতেও তাই বলবি তোরা, সুবিধা হবে। এটা নিয়ে একটু বলি যে আমাদের জেনেটিক মতবাদ অনুযায়ী আমাদের সবার বডিতে সমান অ্যামাউন্টে জিন থাকতে হবে, কিন্তু ড্রসোফিলাতে দেখা যাচ্ছে XY আছে আমাদের, মানে এটার ক্ষেত্রে ইন কেস অফ মেল, আর ইন কেস অফ ফিমেলে XX আছে। এবং আমরা পড়ানোর সময় বলেছি যে ওয়াই ক্রোমোজোমটা কোনো কমমেন্ট নয়, ওয়াই ক্রোমোজোমটা জেনেটিক্যালি ব্ল্যাঙ্ক থাকে এবং এটা কোনো জিনকে এনকোড করে না। সেক্ষেত্রে এক্স ক্রোমোজোম কিন্তু প্রচুর জিনকে এনকোড করে, যেমন তোরা এক্ষুনি 3টে জিনেরই নাম জানলি, এসএক্সএল, ট্রা অ্যান্ড ডিএসএক্স। 3 are encoded by the X chromosome। এবার দেখ এতগুলো জিন আছে X ক্রোমোজোমের, সেখানে ওয়াইটা ফাঁকা, তো হিসেব করলে যদি আমি হিসেব করি তাহলে দেখব যে এর হলো জেনেটিক অনুপাত, জেনেটিক লোড বলতে পারিস, বা জিনের অ্যামাউন্ট। আচ্ছা, আমি অ্যামাউন্ট অফ জিন বলি, অ্যামাউন্ট অফ জিন
ফিমেলের বেশি, যেহেতু দুটো এক্স আছে আর এখানে ওয়াইটা কার্যকরীভাবে ব্ল্যাঙ্ক, তাহলে এর হলো লেস অ্যামাউন্ট অফ জিন। কিন্তু আমাদের থিওরি বলছে যে আমাদের সবার বডিতে, সমস্ত প্রাণীর দেহের মধ্যে জেনেটিক অনুপাত সমান হতে হবে। সেক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে একজনের বডিতে বেশি অ্যামাউন্ট আছে, একজনের বডিতে কম, ছেলেদের কম, তো সেটা হতে পারে না। এবং সেই জন্যে এই থিওরিটা এসেছে, যার নাম হলো ডোজেস কম্পেনসেশন থিওরি। এবং এটা একটা আশ্চর্যজনক ঘটনা, যেখানে কোষে একটি জিনের ক্রিয়াকলাপ ওই জিনের অনুলিপি সংখ্যা অনুসারে বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়। অধিকন্তু পুরুষ এবং স্ত্রী প্রাণীর এক্স ক্রোমোজোম বাহিত জিন দ্বারা প্রোটিন উৎপন্ন হওয়ার ঘটনাকে সমান করার প্রক্রিয়া পরিলক্ষিত হয়। কঠিন লাগলো শুনতে। মোটমাট যে কোনোভাবে এই এক্স আর মেল ফিমেল দুজনের মধ্যেই জিনের অ্যামাউন্ট যাতে সমান হয় সেই ব্যবস্থাপনা করাকে বলা হয় ডোজেস কম্পেনসেশন থিওরি। আচ্ছা, ডোজেস কম্পেনসেশন থিওরির জন্য ড্রসোফিলার মধ্যে কী ধরনের প্রক্রিয়া হয়েছে যার দ্বারা ডোজেস কম্পেনসেট হয়েছে, বা ক্ষতিপূরণটা পুরো যেটা ক্ষতি হয়েছে সেটা আবার পূরণ হয়ে গেছে। আচ্ছা, একটু থাক। এখানে জেনারেলি এই যে পুরুষ ড্রসোফিলা, এই পুরুষ ড্রসোফিলার এক্স ক্রোমোজোমের এই আর্মে এমএসএল বলে একটা রিজিয়ান থাকে। এমএসএল রিজিয়ানের মধ্যে এমএসএল রিজিয়ান মানে এমএসএল জায়গা আর কি। তো সেখানে কি করে, এইটার জন্যে এই একটার ফাংশনই ডাবল হয়ে যায়, মানে দ্বিগুণ ফাংশন দেখা যায় এক্স কার্যকরিতা। যেহেতু এই এমএসএল জিনটা এখানে বাইন্ড করে ড্রসোফিলার, যেখানে মেলদের ক্ষেত্রে, এটা ফিমেলের নয়, মেলদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম থাকে, তার এই বাহুতে এমএসএল জিন বাইন্ড করে সে কি করে, একটা এক্স ক্রোমোজোমের ক্ষমতাকে দ্বিগুণ করে দেয়। তাহলে হিসেব অনুযায়ী এই একটা এক্স নিয়েও কিন্তু দুটো এক্সের সমান ক্ষমতাযুক্ত হয়ে যায়। এইভাবে ড্রসোফিলার মধ্যে ডোজেস কম্পেনসেশন হয়, বা এদের যে ক্ষতিপূরণটা হয়েছে মাত্রা স্থিরীকরণ ক্ষতিপূরণ বলা হয়, যেটা বাংলায় আর ইংরেজিতে বলা হয় ডোজেস কম্পেনসেশন। এবং এটা কিন্তু হিউম্যানের ক্ষেত্রেও দেখা যায়, এবং হিউম্যানের ক্ষেত্রে এই ডোজেস কম্পেনসেশন করতে গিয়ে প্রথম যে কনসেপ্টটা আসে সেটা হলো বার বডির কনসেপ্ট। যে হোয়াট ইজ বার বডি বললে সেটাই ডোজেস কম্পেনসেশন দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি।